কিছুক্ষণ আগে কুণাল ঘোষ তিনি সাংবাদিক সম্মেলন করেছেন, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। একই সাথে আগামীকাল যে সকালবেলা গণনা শুরু হবে সেই গণনায় কি ফলাফল হতে পারে সেটাও তিনি বলেছেন। এছাড়া অন্যান্য নানান প্রশ্ন ছিল। তো দেখুন ভিডিওটি এবং ব্যাপক শেয়ার করুন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কালকে সারাদিন ব্যাপী গণনার ফুল আপডেট এবং আমার করা বিভিন্ন ভবিষ্যৎবাণী কতটা মিলছে কতটা মিলছে না। আর এই চ্যানেলটিকে আর্থিকভাবে সাহায্য করার জন্য আমার ফোন নাম্বার 9331331333 এই নাম্বারে আপনাদের ডোনেশন আপনারা পাঠাতে পারেন, কারণ নতুন সেট তৈরি করার চেষ্টা চলছে। তো আপনাদের অনুদান অবশ্যই হেল্প করবে। দেখুন ভিডিওটি। একটু বলেন। প্রথম কথা হচ্ছে যে আগামীকাল রাত পোহালেই গণনা শুরু এবং ফলাফল। তার আগে বলি, পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে লোকসভায় তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসন পেতে চলেছে এবং দেশের ক্ষেত্রেও এনডিএ সরকার ক্ষমতা থেকে চলে যাবে এবং বিকল্প সরকার, ইন্ডিয়া জোট, তারা বিকল্প সরকার গঠন করবে। বাংলার ক্ষেত্রে বা সার্বিকভাবেও এক্সিট পোলের নামে যে ধরনের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি নিয়ন্ত্রিত একটা প্রচার চালানো হয়েছে। আমরা এটা আমাদের কাউন্টিং এজেন্টদের বলছি, সাধারণ মানুষকে বলছি, আপনারা কোনো অবস্থায় এতে গুরুত্ব দেবেন না। এটা বিভ্রান্তি তৈরির জন্য এই প্রচারটা করা হচ্ছে। 42-এর মধ্যে 30 থেকে 35 তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতবেন। আর একটা কথা হচ্ছে, একটু মনে রাখবেন যে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে গড়ে 7টি বিধানসভা কেন্দ্র থাকে, এরকম পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে যে কোনো কোনো বিধানসভা কেন্দ্রে 7টার মধ্যে এমন হতে পারে যে কোনো কোনো বিধানসভা কেন্দ্রে হয়তো প্রতিপক্ষ কোনো দল একটু বেশি ভোট পাবে। খুব পরিকল্পিতভাবে সেই ধরনের কিছু বিধানসভা কেন্দ্রের কাউন্টিং আগে শুরু করে দেয়া, যাতে প্রথমে একটা আমাদের প্রতিপক্ষ দল এগিয়ে আছে এরম একটা বাতাবরণ তৈরি করা যায়। কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন যে গড়ে লোকসভা পিছু 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি 2টো বা 3টে অন্য কেউ এগিয়েও থাকে আদৌ, তাহলেও কিন্তু পরবর্তীকালে 4 থেকে 5টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সেটা মেকআপ করে দিয়ে তৃণমূল প্রার্থীর জেতার অঙ্ক তৈরি হয়ে যাবে। ফলে আগামীকাল গণনার সময় এই এগিয়ে বা পিছিয়ে এই ধরনের কোনো রটনায় গুরুত্ব দেবেন না। আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত নেতৃত্ব কাউন্টিং এজেন্টদের বারবার এই বার্তা দিয়েছেন যে শেষ পর্যন্ত তাদের নির্বাচনী কর্তব্য পালন করে যেতে, কোনো বিভ্রান্তিকর প্রচারে বা প্ররোচনায় পা না দিতে। এগিয়ে অমুক, পিছিয়ে তমুক, 2 রাউন্ডে এত, 4 রাউন্ডে এত, এগুলো দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করার পরিকল্পনার কথা কানে আসছে। ফলে আপনারা নিশ্চিন্ত থাকুন, বাংলার মানুষ 2 হাত তুলে আশীর্বাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের। ফলে 30 থেকে 35টি আসন বাংলায় তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কাউন্টিং নিয়ে মাঝপথে কোনো রকম কোনো বিভ্রান্তিতে, এক্সিট পোল ভিত্তিহীন পরিকল্পিত একটা নেতিবাচক প্রচারের জন্য তৈরি করা, ভিত্তিহীন, বিশ্বাস করবেন না, মানবেন না, কান দেবেন না, ব্যস্ত হবেন না। এবং কাল গণনার সময়ও এগিয়ে পিছিয়ে এই প্রবণতায় যদি কোনো রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়, কান দেবেন না। শেষ অবধি দেখুন, শেষ হাসি তৃণমূল কংগ্রেস হাসতে চলেছে। আজ যেটা আপনাদের প্রশ্ন, যে বিরোধীদের তরফ থেকে দেখুন যেসব আজগুবি কিছু অভিযোগ করা হচ্ছে, এর আগে
হঠাৎ ভোটের পর রিগিং, ছাপ্পা, অশান্তি, হিংসা এই ধরনের কিছু অভিযোগ বিরোধীদের তরফ থেকে তোলা হয়েছিল। নির্বাচন কমিশন প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখেছেন। বিরোধীরা যে পুনর্নির্বাচন কোনো কোনো বুথে দাবি করেছিলেন সেগুলো খতিয়ে দেখেছেন এবং বিরোধীদের দাবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ বাংলায় অবাধ, শান্তিতে, গণতান্ত্রিক পথে ভোট হয়েছে। পুনর্নির্বাচনের দাবি, ছাপ্পার অভিযোগ, রিগিংয়ের অভিযোগ, আসলে বিজেপি এবং বাকিরা জানে তারা হারছে, তাদের লোকজন নেই, সংগঠন নেই, সেই জন্য এই ধরনের তারা নাটকের আশ্রয় নিয়েছিলেন। আজও তারা ইলেকশন কমিশনে গিয়ে বা অন্যভাবে কিছু গল্প ছাড়ছেন গণনা নিয়ে, ভোট গ্রহণ নিয়ে গল্প দিয়েছিলেন, ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে। আবার তারা গল্প ছাড়ছেন। আরে মানুষ ওদের ভোট দেবে না, সব জায়গায় কাউন্টিং এজেন্ট দিতে পারবে না, লোক নেই, জন নেই, হারতে চলেছে। তারা সেই কারণে এই ধরনের কারা ডিউটি করবে, কারা কি করবে, কারা অমুক করবে, এইসব গল্প দিতে তারা নেমেছেন। হারের আগাম ছুতো তৈরি করছেন, কারণ তারা জানেন মানুষ তাদের সঙ্গে নেই। আর সবচেয়ে বড় কথা, কদিন আগে তো এরা আমাদেরকে ইলেকশন কমিশন দেখাচ্ছিলেন, ভোট হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে, ভোট হবে কেন্দ্রীয় বাহিনীর অধীনে, সবে তো হয়েছে। আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনই আপনাদের অভিযোগ নস্যাৎ করে দিচ্ছে। এরপরে কথা বলার কোনো মুখ থাকতে পারে বিরোধীদের? আমার প্রশ্ন হচ্ছে শুভেন্দুবাবু যেসব টুইট করছেন, বিজেপি নেতারা যে অভিযোগ আনছেন, এসব টুইট প্রচার কেন? দুদিন আগে তো আমাদের নির্বাচন কমিশন দেখাচ্ছিলেন, তো কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে ভোট হবে। যান নির্বাচন কমিশনে বলুন। নির্বাচন কমিশন তো বিজেপি প্রভাব খাটিয়েছে, বিচার ব্যবস্থার প্রতিনিধিকে সরিয়ে তাদের দলীয় প্রতিনিধি ঢুকিয়েছে। তাহলে বিজেপি নেতাদের কেউ টুইট করে, কেউ সাংবাদিক বৈঠক করে, কারণ আপনাদেরই তো শাখা সংগঠন নির্বাচন কমিশন কেন্দ্রে, তো তাদের বলুন। আপনারা বললেন ছাপ্পা হয়েছে, ভোট চাই কয়েকটা বুথে, আপনাদের নির্বাচন কমিশন বলল আপনাদের অভিযোগ ভিত্তিহীন, পুনর্ভোট চাই না, দেব না, খারিজ। আবার নতুন গল্প এনেছেন, গল্প বাজারে দিচ্ছেন কেন? সারবত্তা থাকলে নির্বাচন কমিশনকে দিন। কোন নির্বাচন কমিশন? দুদিন আগে যে নির্বাচন কমিশন দেখি আমাদের চোখ রাঙাচ্ছিলেন, তো যান সেখানে। ভোটে হারবেন, তৃণমূলের সিট 30 থেকে 35। কাল বিকেলের পর বিরোধীদের মুখে কোনো যুক্তি থাকবে না, সেই কারণে আগাম নাটক করছেন তারা। ভোটের সময় কোনো অশান্তি ছিল না, কিন্তু ভোট মিটে যাওয়ার পর দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসছে, হিংসার খবর। অবাধ গণতান্ত্রিক ভোট হয়েছে। ভোটের পর তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এটা নিশ্চিত হয়ে যাওয়ার পর বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ তাদের কোনো কোনো অংশ প্ররোচনা দিয়েছে, পায়ে পা দিয়ে ঝগড়া করেছে, হিংসা করেছে, তৃণমূল কর্মীদের গায়ে হাত দিয়েছে। তারা হারবেন নিশ্চিত, তাই তারা হারের একটা ছুতো আগাম তৈরি করতে চাইছেন, একটা নেতিবাচক গণ্ডগোল দেখাতে চাইছেন। সেইটা নিয়ে ছুটবেন প্রচারে, সেইটা নিয়ে টুইট করবেন, সেইটা নিয়ে ফেসবুক করবেন। অর্থাৎ এই যে অবাধ গণতান্ত্রিক ভোট হলো, সেটা থেকে মানুষকে ভুল বোঝানো, নজর ঘোরানোর জন্য পরিকল্পিতভাবে তারা বিচ্ছিন্ন কিছু জায়গায় প্ররোচনা দিয়ে গণ্ডগোল তৈরি করেছেন। এতে তৃণমূল একটুও গণ্ডগোল করতে যায়নি। আজকে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘটনার জন্য, যাতে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মণিপুর এগুলো হচ্ছে ভোট মিটে গেলে, কাউন্টিং মিটে গেলেও তারপর সেখানে সেন্ট্রাল ফোর্স থাকবে, যদিও রাজ্য সরকারের অভিযোগ থাকবে। যদি ইলেকশন কমিশন কিছু মনে করেন থাকবে, কিন্তু মনে রাখবেন তার পরের অংশটা সম্পূর্ণ আইন শৃঙ্খলার দায়িত্বটা কিন্তু রাজ্যের হাতে। সেইখানে কোনো পিছনের দরজা দিয়ে কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়ে নাক গলানো বা উল্টো অত্যাচার করা বা উল্টো প্রভোকেশন দেয়া, সেইগুলো কিন্তু কোনো মতে বরদাস্ত করা হবে না।
আজকে তো একটা কনস্টিটিউশনের আবার নতুন অভিযোগ হচ্ছে। আমরা বলছি তো সেটা, যে আপনারা কেন্দ্রীয় বাহিনীকে রাখতে চান নির্বাচন কমিশন, কিন্তু মনে রাখবেন ভোটের পর আপনাদের এখতিয়ার থাকছে না, আপনাদের এখতিয়ার থাকছে ভোট পর্যন্ত, এবং ভোট প্রক্রিয়া শেষের পর আইন শৃঙ্খলা রাজ্যের হাতে। আপনারা যদি ব্যাকডোর দিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এখানে নাক গলাতে চান এবং কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নানা ধরনের প্ররোচনা হয়, কোথাও বিজেপির হয়ে কাজ করছে, কোথাও তৃণমূল কর্মীদের উপর হামলা করছেন, কোনো কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তির বিরুদ্ধে এই যারা কেন্দ্র থেকে এসছেন অভিযোগ এসছে মহিলাদের সঙ্গে আপত্তিকর ব্যবহারের, ফলে এই সব জিনিস দিয়ে অস্থিরতা তৈরির কাজ কিন্তু বাংলা বরদাস্ত করবে না। ভোটের ফল বেরোনোর আগের দিনই মোদী বলছেন রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম আর জিরো ডিফেক্ট জিরো এফেক্ট, মানে সংকল্পের কথা এমনভাবে বলছেন যেন মনে হচ্ছে যে ওনারাই জিতে গেছেন। দেখুন, বিজেপির সারা দেশে ক্ষমতায় আসছে না, বিজেপি কর্মীদের মনোবল ভেঙে গিয়েছে, কাউন্টিংয়েও বিজেপির পুরোদস্তুর এজেন্ট পাওয়া যাবে না। সেই কারণে শেষবারের মতো একটা ভোকাল টনিক দেওয়ার জন্য নরেন্দ্র মোদী মরিয়া হয়ে এমন সব সংকল্প অমুক তমুক করার চেষ্টা করছেন যে যাতে যেন একটা শেষ পর্যন্ত কোনোভাবে বিজেপি কর্মীদের ভোটের ময়দানে গণনা কেন্দ্র পর্যন্ত রাখার চেষ্টা করার জন্য মরিয়া হয়ে এই ধরনের কাজ করছেন। ভোটের মধ্যে এসব কথা বলা যায় না, ভোট প্রক্রিয়ার মধ্যে এই ধরনের কথা বলা যায় না। আচরণটা এমন যেন মনে হচ্ছে যে মানে রেজাল্ট বেরিয়ে তারা আসিয়ে দিতে গেলেন। দেখুন, উনি এটা ভাব দেখাচ্ছেন যেন উনি জিতে আসছেন এবং তার জন্য এই সংকল্প অমুক তমুক। গত 10 বছরে তো যদি এই সংকল্পগুলো বাকি থেকে থাকে, গত 10 বছরে এই কাজগুলো করেননি কেন? আর আজকে যখন এই ভোটে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় আসতে চলেছে, আমি আবার বলছি বিজেপি কর্মীদের সারা ভারতবর্ষে অধিকাংশ জায়গায় মনোবল ভেঙে গিয়েছে, সেই কারণে তাদের ভোকাল টনিক দিয়ে কাউন্টিং সেন্টারে রাখার জন্য প্রধানমন্ত্রী এটা একটা ভান করছেন, আত্মবিশ্বাসের ভান দেখাচ্ছেন। প্রকৃতপক্ষে তিনি আত্মবিশ্বাসের জায়গায় নেই। বলছি, ধ্যান করার সময় কি অনুভূতি হচ্ছিল সে সম্পর্কে একজন মোদী বলেছেন যে বহির্জগৎ থেকে একদম তার মন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং সভা রোড শোয়ে যে বুকগুলো চোখের সামনে ভাসছিল, নারী শক্তির আশীর্বাদ, বিশ্বাস, প্রেম, বিনম্র অভিজ্ঞতা। দেখুন, এত ক্যামেরা নিয়ে, এত ভিডিও দিয়ে, এত ফেসবুক টুইটার দিয়ে ধ্যান করা এর আগে যারা প্রকৃত সাধক তারা কেউ কখনো করেননি। ধ্যান যদি তিনি করবেন, তার যে ভোট প্রচারের প্ল্যান বির মার্কেটিং করলেন তিনি ধ্যানকে সামনে রেখে। ধ্যান, পূজা, সাধনা এগুলো তো পবিত্র জিনিস এবং ব্যক্তিগত জিনিস। ধ্যান করছেন, 38 জন ছবি তুলছে, 38 হোক, 48 হোক, 18 হোক, 10 জন হোক, চিত্র সাংবাদিক ভর্তি, তার স্টিল ছবি হচ্ছে, তার ভিডিও ছবি হচ্ছে, সেগুলোকে দিয়ে ইমেজ বিল্ডিং করা হচ্ছে। তিনি আবার ভাবছেন ধ্যান ধ্যান ধ্যান। অ্যাকচুয়ালি তিনি ধ্যানে বসেছিলেন, মনে মনে ভাবছিলেন অন্যভাবে। অন্ধ্রপ্রদেশ হলো না, বাংলা হলো না, বিহার কমে গেল, দিল্লি হচ্ছে না। ফলে তাঁর ধ্যানের মধ্যে গোটাটাই তিনি মনে মনে হিসাব করছিলেন কতগুলো আসন চলে গেল এবং তিনি আর ক্ষমতায় ফিরে আসছেন না, সেটাই চোখ বুজে তিনি ভাবছিলেন। আর চিত্র সাংবাদিকদের দিয়ে ছবি তুলিয়ে ইমেজ বিল্ডিংয়ের জন্য এই ধ্যানকে ব্যবহার করেছেন। বিজেপি প্রার্থী তাকে রক্ষা কমিটি কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে একটা এফআইআর করেছে। আইনের বিষয় আদালত যা রায় দিয়েছেন তার উপর কোনো মন্তব্য করব না, আদালতের বিষয় বিচারাধীন। মোদী সংক্রান্ত একটা বিষয় আসছে, তিনি তার আজকের যে বক্তব্য ব্লগে কোথাও ভারত ইন্ডিয়া শব্দটা ব্যবহার করেননি, বারবারই ভারত করছেন। তাহলে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কি মোদী দেশের নাম বদলাবে? না, সেই চেষ্টা তো যখনই বিকল্প জোটের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া রেখেছেন তখন থেকে তো ইন্ডিয়া আতঙ্কে ভুগছেন নরেন্দ্র মোদী। আরে ইন্ডিয়াও তো একটা ইতিহাস আছে, সেই নামের ঐতিহ্য আছে, কিন্তু যেহেতু বিকল্প জোটের নাম মানুষের মুখে মুখে ইন্ডিয়া হয়ে গিয়েছে এবং নরেন্দ্র মোদীজি বুঝতে পারছেন যে ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসতে চলেছে, ফলে তিনি
ইন্ডিয়া থেকে শতহস্ত দূরে থাকছেন, শয়নে স্বপনে জাগরণে ইন্ডিয়া শব্দটার মধ্যে তিনি আতঙ্ক দেখছেন। বলছি এই যে বিচারপতি অমৃতা সিনহা প্রণীত কাগজ দিলেন এবং তাতে বলছে যে এফআইআর এর উপর একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ 21শে জুন পর্যন্ত কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। দেখুন, এটা সম্পূর্ণ জাস্টিস সিনহা, বিচারপতি অমৃতা সিনহার রায়, আদালতের বিষয়। হাইকোর্ট কোনো একটি রায় দিয়েছেন, আইনের বিষয়। নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা পুলিশ বা সরকার পক্ষের যারা আছেন তারা এই রায় খতিয়ে দেখে বিষয়টি পরবর্তী পদক্ষেপ তারা ভাববেন। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। সন্দেশখালীতে পুলিশের ওপর আপনার অভিযোগে 5 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তা নিয়ে ব্যাপক বিক্ষোভ চলছে। সেখানে তো বিজেপি গন্ডগোল করবে। গঙ্গাধর কয়াল তো বলেই দিয়েছেন যে প্ল্যানফুলি টাকা দিয়ে সাজানো মিথ্যা নারী নির্যাতনের অভিযোগ করে গন্ডগোলগুলো করানো হয়েছে। তো এই ফাঁস হয়ে যাওয়ার পর এগুলোই আবার চালিয়ে যাচ্ছে বিজেপি। তো বিজেপি গন্ডগোল করবে, তাদের নেতারাই ফাঁস করে দেবেন। সেই গন্ডগোল করার পর পুলিশ ধরলে আবার সেটাকে কেন্দ্র করে গন্ডগোল করবে। তো বিজেপি তো এই গন্ডগোলের রাজনীতিটাই ওখানে চালাচ্ছে, সেটাই তো মানুষ ক্রমশ দেখতে পাচ্ছেন। ভোটের রেজাল্টটা বেরোক না, দেখবেন সন্দেশখালী আর বসিরহাটের রেজাল্ট। আর একটা মোদি আছে, একটা হচ্ছে মোদি কি নিজের ব্লগে থেকে ফের স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করেছেন। বলছেন যে স্বামী বিবেকানন্দ 1897 সালে বলেছিলেন যে আমাদের অবশ্যই আগামী 50 বছর জাতির জন্য উৎসর্গ করতে হবে। তার ঠিক 50 বছর পর 1947 সালে দেশ স্বাধীন হয়, আমাদেরকেও আজকে বলতে হবে যে আগামী 25 বছর জাতির জন্য উৎসর্গ করতে হবে। দেখুন, আসলে বিষয়টা হচ্ছে সব নরেন তো আর স্বামী বিবেকানন্দ হয় না। নরেন তো নানা রকম নরেন থাকতে পারেন। নরেন মানেই স্বামী বিবেকানন্দ সাজা যাবে, এটা কি করে হতে পারে? নরেন্দ্রনাথ দত্ত এবং নরেন্দ্র দামোদর দাস মোদী দুটো আলাদা ব্যাপার। সব নরেন তো স্বামীজি হবেন না। ফলে স্বামী বিবেকানন্দকে নানাভাবে তিনি যদি ভোট মার্কেটিংয়ে ব্যবহার করে নিজের ইমেজ বাড়াবার চেষ্টা করেন, যারা প্রকৃত স্বামীজির ভক্ত তারা কিন্তু আসল এবং নকলটা খুব দ্রুত ধরে নেবেন। নদিয়ায় যে একজন খুন হয়েছেন বিজেপি কর্মী, পুলিশ বলছে এটা ক্রিমিনাল ছিল, পরিবার বলছে তৃণমূল করিয়েছে, সঙ্গে পুলিশ ছিল, একজন অ্যারেস্ট হয়েছে। দেখুন, যে কোনো মৃত্যু হলেই, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, কিন্তু যে কোনো মৃত্যু হলেই তৃণমূলের দিকে অভিযোগ করাটা বিজেপি সংস্কৃতিতে দাঁড়িয়েছে। পরবর্তীকালে দেখা যায় যে সেগুলো ব্যক্তিগত কারণে বা অন্য সমীকরণে, ব্যক্তিগত রেষারেষি, পারিবারিক অমুক তমুক সব সেগুলো প্রমাণ হয়। একবার কাশীপুরে একটা আত্মহত্যা নিয়ে প্রায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠিয়ে দিয়েছিল বিজেপি। মাঝপথে গাড়ি দাঁড়িয়ে ঘুরতে হয় অমিত শাহকে, যখন রিপোর্ট পান যে ওর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এরকম বহু ঘটনা আছে বিজেপির অভিযোগের। ফলে বিজেপি প্রথমেই একটা ডেড বডি দেখতে পেলে বলে বসে তৃণমূল করেছে, একটু তদন্ত এগোলেই আসল চরিত্রটা পরিষ্কার হয়ে যায়। অমিত মালভিয়া আজকে টুইট করেছেন যে সন্দেশখালীতে মহিলাদের হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেস, যে স্বামীদের মেরে বিধবা করে দেওয়া হবে। हिंदी, ये अमित बालापा जी पूरा बेसलेस एलिगेशन कर रहा है। ये सीपीएम का कल्चर था, सीपीएम का कल्चर था। सीपीएम कैडर्स, वो हरमत लोगों ने ये करता था। प्रॉब्लम ये कि वो सीपीएम कैडर्स अब बाम से राम हो गया है, उनका दल में घुस गया है। ये लैंग्वेज पहले बाम का था, अभी राम का हुआ है। इसका साथ तृणमूल कांग्रेस का कोई रिलेशन नहीं है, बेसलेस। বলছি আজকে দফায় দফায় সিপিএম বিজেপি মানে ইলেকশন কমিশনে গেছে, হ্যাঁ बोलो नीचे পয়েন্টটা গেল ডিটেল বলেছে, डिटेल बोलो, ठीक है, ओके। বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা যাচ্ছে যে এই গরমে 7 দফা ভোট। আজকে ইলেকশন কমিশনার বলেছেন আর গরমে ভোট হবে না, ভোটে গেলে না। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বলে আসছেন। এই প্রবল গরমের মধ্যে এ তো এই ভোট প্রক্রিয়াটার সঙ্গে বহু মানুষ বহুভাবে যুক্ত। এটা তো শুধু যারা রাজনীতি করেন, প্রার্থী প্রচারকদের বিষয় নয়, এর সঙ্গে ভোটকর্মী থেকে শুরু করে অন্যান্য গোটা প্রক্রিয়ায় বিপুল মানুষ জড়িত। ফলে একটা বিজ্ঞানসম্মত ব্যবস্থা করা উচিত। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্যাগুলো নিয়ে বহুদিন ধরে, নির্বাচনী সংস্কার, সরকার ফান্ডেড ইলেকশন, এই গরমের মধ্যে কেন ভোট হবে, এই কথাগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রথম রাজনীতিবিদ যিনি ভেবেছিলেন এবং বলেছিলেন, এবং পরে আজকে সেই বাস্তবতা সকলকে মানতে হচ্ছে।